তাহলে ইএলটির আজকের ক্লাসে আমাদের চ্যাপ্টার 22 তে আছে হচ্ছে রিফ্লেকটিভ টিচিং। এর ডেফিনেশন কি? When a teaching system is conducted with self-observation and self-evaluation and following the thinking process is called reflective teaching. যখন কোনো শিক্ষা পদ্ধতি পরিচালিত হয় সেলফ অবজারভেশন, সেলফ ইভালুয়েশন মানে আত্মমূল্যায়ন, নিজেই নিজেকে মূল্যায়ন করা, অ্যান্ড ফলোইং দ্য থিঙ্কিং প্রসেস এবং চিন্তা ভাবনার যেই প্রক্রিয়া সেইটাকে ফলো করে পরিচালিত হয় তাকেই রিফ্লেকটিভ টিচিং সিস্টেম বলা হয়। The learner thinks about the classroom teaching and tries to improve his learning process. আর এই পদ্ধতিতে শিক্ষার্থীরা ক্লাসরুমে যে শিক্ষা পদ্ধতি পরিচালিত হয় এবং সেই পদ্ধতি মেনে তাদের নিজেদের যে শিক্ষা পদ্ধতি সেটাকে উন্নতি করার চেষ্টা করে। এরপরে ফিচার্স গুলো কি কি, এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলো। It is a silent process where the learners keeps a diary to record the information in the classroom. এটি একটি সাইলেন্ট প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিটি ক্লাসে একটি করে নিজস্ব ডায়েরি রাখে এবং সেই ডায়েরিতে ক্লাসে যা কিছু শেখানো হয়, ক্লাস ভিত্তিক যে তথ্যগুলো দেওয়া হয় সেগুলোকে রেকর্ড করে রাখে। The use of websites and magazines helps to promote this method. বিভিন্ন ধরনের ওয়েবসাইটস এবং ম্যাগাজিনগুলো দিয়ে এই মেথডটিকে প্রমোট করা হয়। This method is applicable to highly motivated students. যারা একদম বেশি আগ্রহী, মোটিভেটেড, তাদের ক্ষেত্রেই এই মেথডটি অ্যাপ্লিকেবল। এরপরে চ্যাপ্টার 23 তে আছে হোয়াট আর গ্রুপ ওয়ার্ক অ্যান্ড হোল ক্লাস অ্যাক্টিভিটিস। আমরা যে বারবার বলি গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক, তারপরে হোল ক্লাস অ্যাক্টিভিটিস, এইটা কি আসলে? In teaching the target language, there are some activities and group work is one of them. টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে হচ্ছে গ্রুপ ওয়ার্ক অন্যতম একটি। This helps the teacher to observe the oral production of the students. আর এই গ্রুপ ওয়ার্ক শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে হেল্প করে যেন পুরো ক্লাসে অবজারভেশন করতে পারে যে কিভাবে শিক্ষার্থীরা ওরাল প্রোডাকশন দিচ্ছে। Instead of depending on the teacher, the learners help each other. আর এই পদ্ধতিতে শিক্ষার্থীরা শিক্ষকদের উপরে নির্ভর না করে তারা একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে শিখে থাকে। Whole class activities aimed at getting a successful goal on the desired activities. আর হোল ক্লাস অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যে লক্ষ্য আশা করা হয় যে এই লক্ষ্য অর্জন হবে ওইটা পুরোপুরি ভাবেই অর্জিত হয়। These activities help the learners participate in the learning process. আর এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো শিক্ষার্থীদেরকে লার্নিং প্রসেসে যুক্ত হতে কি করে? হেল্প করে। A teacher needs a lot of experience to conduct these activities. আর একজন শিক্ষকের এই ধরনের পদ্ধতি বা গ্রুপ ওয়ার্ক গুলো পরিচালনা করতে অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয়। These two techniques can be conducted side by side. আর এই যে হোল ক্লাস অ্যাক্টিভিটিস এবং আমরা এটা দেখলাম যে আরো যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে গ্রুপ ওয়ার্ক, এইটা পাশাপাশি একসাথে পরিচালনা করতে হয়। আফটার গ্রুপ ওয়ার্ক দেয়ার মে বি হোল ক্লাস অ্যাক্টিভিটিস। প্রথমে গ্রুপ ওয়ার্ক করিয়ে নিতে হয় শিক্ষার্থীদেরকে দিয়ে, এরপরে হোল ক্লাস অ্যাক্টিভিটিস পরিচালনা করতে হয়। এরপরে চ্যাপ্টার 24 এ থাকবে হোয়াট ইজ দ্য প্রবলেম ইন টিচিং লার্জ ক্লাসরুম। এর আগে আমরা অনেকগুলো মেথডের ক্ষেত্রে যে প্রবলেমগুলো থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে লার্জ ক্লাসরুম। তো লার্জ ক্লাসরুমে একজন শিক্ষকের শিক্ষা দিতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো হলো, এ টিচার ক্যান ডেভেলপ উইথ স্টুডেন্টস। একজন শিক্ষক সকল শিক্ষার্থীদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে না। ইট ইজ নট পসিবল টু কিপ ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। দ্য টিচার ক্যান গিভ অ্যাটেনশন টু ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস। একজন শিক্ষক আলাদা আলাদাভাবে প্রত্যেক শিক্ষার্থীদের উপরে সমান মনোযোগ দিতে পারে না। মিক্স অ্যাবিলিটি স্টুডেন্টস মেক এ প্রবলেম ইন দ্য ক্লাসরুম। লার্জ ক্লাসরুমে অনেক ধরনের শিক্ষার্থী থাকে যারা ক্রমান্বয়ে মেধাবী এবং অনেকেই কম মেধাবী। এই সকলের ক্ষেত্রে সমানভাবে মনোযোগ দেওয়া বা তাদেরকে বোঝানো, এইটা সমস্যা হয়ে দাঁড়ায়। দেয়ার ইজ এ মনিটরিং প্রবলেম।
সকল শিক্ষার্থীদের উপর সমান নজর দেবে, মনিটর করবে, এটাও সমস্যা হয়ে দাঁড়ায়। A chaotic situation arises in the classroom. ক্লাসরুমে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। To avoid the problems of teaching in large classroom, বড় ক্লাসরুমে যে সমস্ত সমস্যা হয় সেগুলো অ্যাভয়েড করতে গ্রুপ ওয়ার্ক অ্যান্ড রোল প্লে ক্যান বি কন্ডাক্টেড। এই গ্রুপ ওয়ার্ক এবং রোল প্লে পরিচালনা করা হয়। এরপরে চ্যাপ্টার 25-এ আছে হাউ ক্যান এ টিচার টিচ মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস। মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস বলতে মেধার ক্রম থাকবে। তো এই ধরনের ক্লাসরুমে একজন শিক্ষক কিভাবে শিক্ষা দেবেন? It is difficult to conduct the teaching process in a classroom with students of mixed abilities. Mixed abilities ক্লাসরুমে একজন শিক্ষকের শিক্ষা পরিচালনা করা খুবই মুশকিল। Students get easily frustrated in mixed ability classes. এই ধরনের ক্লাসরুমে শিক্ষার্থীরা খুব সহজেই অল্পতেই ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে পড়ে। Stronger students may feel bad. On the other hand, weaker students may feel pressure. যারা একদম শার্প মেধাবী স্টুডেন্ট তারা এই ধরনের ক্লাসরুমে তারা ব্যাড ফিল করে, আর অপরপক্ষে যারা একটু তুলনামূলক দুর্বল স্টুডেন্ট তারা অনেক চাপ অনুভব করে। The best solution to this class is to arrange an open discussion about the classroom situation. আর এই সমস্যা থেকে সমাধানের উপযুক্ত পদ্ধতি হচ্ছে একটি ওপেন ক্লাসরুম ডিসকাশন চালু করতে হবে। Giving pair work, role play, group work, error correction, homework, it can be done in that type of classroom. আর এমন পরিস্থিতিতে এই যে পেয়ার ওয়ার্ক দিয়ে, রোল প্লে, গ্রুপ ওয়ার্ক, এরর কারেকশন, ভুলভ্রান্তি যে কারেকশন করা, হোমওয়ার্ক, এই সমস্ত কার্যাবলী সম্পাদনের মাধ্যমে মিক্সড অ্যাবিলিটি ক্লাসরুমে শিক্ষা পরিচালনা করা সম্ভব। এরপরে চ্যাপ্টার 26-এ থাকবে হোয়াট ইজ পোস্ট মেথড পেডাগোগি। পোস্ট মেথড পেডাগোগি বলতে কি বুঝি? By the end of the 1990s, none of the methods earned the desired goal. 1990 শতকের শেষের দিকে এসেও কোনো মেথড নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারেনি। So the scientists search for alternative methods. আর বিশেষজ্ঞরা বিকল্প কোনো মেথডের খোঁজ করেন। To make a bridge between SLA and classroom teaching, this study is called post method pedagogy. এই যে সায়েন্টিস্টরা বিকল্প মেথড খোঁজ করতেছেন কিসের জন্য? SLA, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এবং ক্লাসরুম টিচিং, এই দুটার মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য। আর এই পদ্ধতিটাকেই বলা হয় পোস্ট মেথড পেডাগোগি। চ্যাপ্টার 27, এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথডস ফর SLA? এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মেথড কোনগুলো? বাই দ্য এন্ড অফ দ্য 20th century, 20 শতকের শেষের দিকে, no traditional method brought success in teaching the target language. কোনো ট্র্যাডিশনাল মেথডই নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে বা টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সফলতা পায়নি। সো সোশিও কালচারাল, পলিটিক্যাল, এরপরে ডেমোগ্রাফিক অ্যান্ড ইকোনমিক কন্ডিশনস ওয়ার গিভেন প্রেফারেন্স বাই দ্য লার্নার্স। যখন সকল মেথড ব্যর্থ হয়ে গেল তখন এই যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, জনসংখ্যা সংক্রান্ত এবং ইকোনমিক যেই কন্ডিশন, এইটাকে গুরুত্ব দেওয়া হয় বিশেষ করে ভাষা শেখার ক্ষেত্রে। এরপরে ইন সার্চ ফর অল্টারনেটিভ মেথডস, বানা অ্যান্ড টিসে ফ্লোরিশড। যখন বিশেষজ্ঞরা বিকল্প কোনো মেথড খোঁজ করতেছিল তখন তারা এই যে বানা এবং টিসেপ নামে দুটি মেথডের উদ্ভাবন করে। তাহলে বানা বলতে কি বুঝি আমরা? বানা স্ট্যান্ডস ফর ব্রিটেন, অস্ট্রেলিয়া অ্যান্ড নর্থ আমেরিকা। বানার ফুল ফর্ম গুলো হচ্ছে ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নর্থ আমেরিকা। By visiting English-speaking countries like Britain, America and Australia, যে সমস্ত দেশগুলোতে ইংলিশ স্পিকিং হয় অর্থাৎ ইংলিশে কথাবার্তা বলে এমন দেশ যেমন ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই দেশগুলো ভিজিট করার মাধ্যম দিয়ে an adult learner can learn the target language successfully.
একজন অ্যাডাল্ট শিক্ষার্থী খুব সহজেই টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারে বা সফলভাবে শিখতে পারবে। Private language schools and universities provides training for learners depending on their needs. আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় এছাড়াও যে ভাষার স্কুলগুলো আছে, ইউনিভার্সিটিস গুলো আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে তাদেরকে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ভাষা শিখিয়ে থাকে। এরপরে টিসেপ স্ট্যান্ডস ফর, টিসেপ বলতে আমরা বুঝে থাকি টারশিয়ারি, সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি। আচ্ছা, ইন দিস প্রসেস বানা কনটেক্সট ইজ ফলোয়েড উইদাউট লোকাল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেশন। আর এই প্রক্রিয়ায়, অর্থাৎ এই যে টারশিয়ারি, সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি, এই প্রক্রিয়ায় বানা কনটেক্সট অর্থাৎ বানার যেই পদ্ধতিগুলো আমরা পড়লাম, ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে গিয়ে সেখানকার লোকদের সাথে মেশে বা কথাবার্তা বলে ভাষা শেখা। আর এই পদ্ধতিতে, টিসেপ পদ্ধতিতে, সেই বানার পদ্ধতিটাকে ফলো করা ব্যতীতই লোকাল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডাপশন, অর্থাৎ স্থানীয়দের যেই অ্যাডজাস্টমেন্ট, সমন্বয় এবং অভিযোজন আছে সেইটা ফলো করার মাধ্যমে ভাষা শেখা হয়। When a learner visits the Bana countries to learn the target language by following the particular syllabus is called TCEP. যখন কোনো শিক্ষার্থী এই যে বানা কান্ট্রিজ গুলো আছে, ব্রিটেন, তারপরে অস্ট্রেলিয়া, আমেরিকা, এই সমস্ত দেশগুলোতে ভিজিট করবে এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে নির্দিষ্ট সিলেবাস ফলো করবে, তখন তাকে টিসেপ বলা হয়। তাহলে বানা এবং টিসেপের মধ্যে পার্থক্য এতটুকুই যে বানার এই মেথডের ক্ষেত্রে সেই দেশগুলোতে যাবে এবং প্রয়োজন অনুসারে ট্রেনিং নিয়ে ভাষা শিখবে। আর টিসেপের ক্ষেত্রে এই বানা কান্ট্রিতে যাবে এবং সেখানে গিয়ে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সিলেবাস প্রদান করে সেই সিলেবাস অনুযায়ী ভাষা শিখবে, তখন তাকে টিসেপ বলা হয়। এরপরে আরো একটি কোশ্চেন হচ্ছে, শর্ট কোশ্চেন আসতে পারে এগুলো। ঠিক ডেসক্রিপশন বলতে আমরা কি বুঝে থাকি? The classroom is considered as the multiple cultures of a particular country. ক্লাসরুমকে কি হিসেবে তুলনা করে থাকি? যে একটি নির্দিষ্ট দেশের মধ্যে যে বিভিন্ন সংস্কৃতি আছে, ঠিক তেমনি ভাবে আমরা কোনো ক্লাসরুমকে বিবেচনা করে থাকি। অর্থাৎ একটি দেশে অনেকগুলো সংস্কৃতি থাকবে আর একটি ক্লাসরুমে মেধাক্রম অনুযায়ী অনেক স্টুডেন্ট থাকবে, মিক্স অ্যাবিলিটি স্টুডেন্ট থাকবে। Different types of people belong in the cultural context. সংস্কৃতির বেড়া জালে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করবে বা বিলং করবে। Whenever a teacher tries to adopt a particular method for teaching a target language, যখন একজন শিক্ষক কোনো নির্দিষ্ট মেথড অ্যাডপ্ট করবে, অবলম্বন করবে টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে, he has to analyze the individual to get the idea of the whole class. তখন শিক্ষক কি করবে? প্রতিটি শিক্ষার্থীকে আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করবে যে এই শিক্ষার্থী কেমন মেধাবী, কি করে তাকে বুঝাইতে হবে, তার অ্যাবিলিটি কতটুকু, তার ইনপুট আউটপুট কেমন, এইভাবে বিশ্লেষণ করবে যেন সে পুরো ক্লাসের একটি ধারণা পায়। To get picture of the whole class from many fragmented pictures is called thick description. আর এইভাবে পুরো ক্লাসের একটি পিকচার পেতে হলে, অর্থাৎ পুরো ক্লাস সম্পর্কে একজন শিক্ষককে ধারণা পেতে হলে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, আর এই পদ্ধতিকেই মূলত ঠিক ডেসক্রিপশন বলা হয়। এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই ওয়াজ দ্য ক্লাসরুম কম্পেয়ার্ড উইথ আ কোরাল গার্ডেন? একটি ক্লাসরুমকে কেন কোরাল গার্ডেনের সাথে তুলনা করা হয়? The coral garden is very beautiful, which is found under the deep sea. কোরাল গার্ডেন খুবই সুন্দর, যেটা মূলত গভীর সমুদ্রে পাওয়া যায়, অর্থাৎ সমুদ্রের তলদেশে গেলে প্রবাল প্রাচীরের অবস্থান পাওয়া যায়, যেটাকে বাগানের মতো দেখতে মনে হয়। The coral reef is very beautiful to look at and interesting to observe. কোরাল যে রিফ বা প্রবাল প্রাচীর, এটাকে দেখতে খুবই সুন্দর লাগে। অবজারভেশন ইজ সারফেস। আর এই যে কোরাল রিফ বা প্রবাল প্রাচীরকে আপনি দেখতেছেন, এটা একটা উপরিভাগ, কিন্তু ভেতরে কি আছে ওইটা আপনি কখনো দেখতে পারেন না। লাইক দিস
কোরাল গার্ডেন, আর এই কোরাল গার্ডেনের মতো দ্য ক্লাসরুম ইজ ভেরি বিউটিফুল অ্যাজ ইট কনসিস্ট অফ ভেরিয়াস স্টুডেন্টস। ক্লাসরুমও ঠিক ততটাই সুন্দর যেমনটা প্রবাল প্রাচীর দেখতে, যেহেতু এই ক্লাসরুমে অনেক ধরনের স্টুডেন্ট এক্সিস্ট করে বা অবস্থান করে। The outer surface of the coral garden hardly reveals the mysterious and complex life from under the surface. আর এই যে কোরাল গার্ডেনের বা প্রবাল প্রাচীরের তলদেশে, মানে উপরিভাগ খুব সুন্দর লাগলো, দেখে খুবই ইন্টারেস্টিং মনে হলো, কিন্তু এর ভেতরে কি আছে? এর ভেতরে হার্ডলি রিভিলস দ্য মিস্টেরিয়াস অ্যান্ড কমপ্লেক্স লাইফ, যেটা অনেক রহস্য এবং জটিল অবস্থান প্রকাশ করে। যে সমুদ্রের গভীর তলদেশে কি কি আছে আমরা একবার গেলেই বুঝতে পারবো, যেটা অনেক রহস্যময়। আর এরপরে বলতেছে, when thoroughly investigated by the teacher, complexities in a classroom can only be found. আর এই প্রবাল প্রাচীরের মতো যে সারফেস দেখলাম খুব আনন্দকর, কিন্তু যে আউটার সাইড বা ইনার সাইড ওইটা আরো ডিফিকাল্ট এবং মিস্টারিয়াস, ঠিক তেমনি ভাবে যখন একজন শিক্ষক পুরো ক্লাসরুমকে একদম পারফেক্টলি ইনভেস্টিগেট করবে, বিশ্লেষণ করবে, তখন তিনি বুঝতে পারবেন যে এই ক্লাসটা কেমন কঠিন। অর্থাৎ শিক্ষার্থীরা মেধাক্রম অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে, আলাদা আলাদা মেধাক্রম থাকে, তাদের মধ্যে কতটা ডিফিকাল্টিস বা তাদেরকে শেখানো কতটা ডিফিকাল্টিস, ক্লাসরুম পরিচালনা করা কতটা কষ্টদায়ক, এইটা তখন শিক্ষক বুঝতে পারে। মোট কথা, উপরিভাগ দেখতে ক্লাসরুমকে খুবই সুন্দর মনে হচ্ছে, কিন্তু এর ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে এই ক্লাস পরিচালনা করা কতটা ডিফিকাল্ট। এভরি স্টুডেন্ট ইজ ডিফারেন্ট ইন দেয়ার মেরিট অ্যান্ড অ্যাপটিটিউড। আর এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে দেখতে পারবে যে প্রতিটি শিক্ষার্থী মেধার ভিত্তিতে আলাদা। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ টিস্যু রিজেকশন? টিস্যু রিজেকশন এটি একটি মেডিকেল টার্ম, যেটাকে হলিডে টার্ম টিস্যু রিজেকশন অ্যাজ এ মেটাফর ফর মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয়, যেটাকে তিনি পরবর্তীতে ইএসএল বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন। When a patient needs a replacement organ in the case of organ failure, যখন কোনো পেশেন্ট বা রোগীর অর্গান ফেলিওর হয়ে যায়, শরীরের কোনো একটি অঙ্গ ফেলিওর করে, তখন তার কি করতে হয়? অর্গান রিপ্লেস করতে হয়। যেমন কারো কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি চেঞ্জ করতে হবে। The success of the new implant depends on the acceptance of the new organ by the whole system of the body. আর এই যে অর্গান রিপ্লেসমেন্ট করবে বা নতুন করে ইমপ্ল্যান্ট করবে, এটার সফলতা ডিপেন্ডস করে কিসের উপরে? যখন তার পুরো বডি সিস্টেম এটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে। অর্থাৎ আপনি একটা অর্গান ইমপ্ল্যান্ট করলেন আর রোগীর শরীরে ওইটা সফল হলো, এটা নির্ভর করে রোগীর বডি সিস্টেম কিভাবে তাকে অ্যাকসেপ্ট করবে ওই অর্গানটিকে। ইফ দ্য নিউ অর্গান ডাজ নট ওয়ার্ক ইন হারমোনি উইথ দ্য রেস্ট অফ দ্য বডি, অর্গান রিপ্লেসমেন্ট বা ইমপ্ল্যান্ট করার পরে যদি ওই অর্গানটি ওই রোগীর পুরো শরীরের সাথে সামঞ্জস্যভাবে কাজ না করে বা ফিট না করে, দ্য অর্গান ট্রান্সপ্ল্যান্ট ফেইলস, হুইচ ইজ নোন অ্যাজ টিস্যু রিজেকশন। তখন যে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করলেন ওইটাকে ফেইল বলা হয়, ব্যর্থ হয়ে গেল, আর এইটাকেই মূলত টিস্যু রিজেকশন বলা হয়। ইন দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে ELT innovations are often rejected by the host educational institution when project aid runs out. ELT innovations অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে যতগুলো মেথড বা পদ্ধতি উদ্ভাবন করা হয়, সেগুলো মাঝে মাঝে বা বেশিরভাগ ক্ষেত্রেই রিজেক্ট হয়ে যায়, নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। কিসের ক্ষেত্রে? যখন এই যে প্রতিষ্ঠানগুলোতে পরিচালনা করা হয় এই সমস্ত মেথড গুলো, সেই প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় ফান্ড শর্ট পড়ে যায়। যখন কোনো প্রতিষ্ঠানে ওই মেথড গুলো পরিচালনা করা হয় বা প্র্যাকটিস করা হয়, পর্যাপ্ত পরিমাণ ফান্ড সরবরাহ না করার ক্ষেত্রে এই মেথড গুলো রিজেক্ট হয়ে যায়। টু টিচ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, এভরি স্টুডেন্টস মাস্ট বি অবজার্ভ মিনিটলি। আর টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে প্রতিটি স্টুডেন্টসকেই আলাদা আলাদা ভাবে
বা সূক্ষ্মভাবে অবজার্ভ করতে হয়, পর্যবেক্ষণ করতে হয়।